বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাউসার হামিদ, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, দিদার মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বল নিয়ে আমি আলোচনা করব। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল বললে প্রথমে বলতে হবে যে স্পর্শ বল কি। স্পর্শ বল হচ্ছে যে দুটি বস্তুর, এটা একটা বস্তু, আনুভূমিক তল অন্য একটা বস্তু, দুটি বস্তুর সরাসরি স্পর্শ তলে, এই সরাসরি স্পর্শ তলে সৃষ্ট যে বল তাই হচ্ছে স্পর্শ বল। তাহলে প্রথম থেকে বললে আরেকবার বলা যায় যে দুটো বস্তুর সরাসরি সংস্পর্শে সৃষ্ট হয় যে বল তাই হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল, স্পর্শ বল হচ্ছে এক ধরনের, যেমন ঘর্ষণ বল। অর্থাৎ স্পর্শ বলের উদাহরণ বললে বলা যাবে যে ঘর্ষণ বল। তাহলে এখন বলতে হবে যে ঘর্ষণ বল কি, এর প্রকারভেদ কি। ঘর্ষণ বল হচ্ছে কোনো বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে, কোনো বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গতিশীল থাকলে স্পর্শ তলে, এই তল এটা হচ্ছে স্পর্শ তল, স্পর্শ তলে গতির বিপরীত দিকে বাহ্যিক বল যদি এদিকে হয়, বাহ্যিক বল যেদিকে হবে তার গতির বিপরীত দিকে যে বল সৃষ্টি হবে তাই ঘর্ষণ বল। তাহলে কি বললাম, আবার যদি বলি, একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে যখন গতিশীল হবে, বস্তুর বাহ্যিক বলের বিপরীত দিকে যে বল সৃষ্টি হবে তাই হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল চার ধরনের হতে পারে: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে প্রবাহ ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহ ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? দুটি বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুটি বস্তু, আনুভূমিক তলকে আমি একটা বস্তু হিসাবে ধরে নেই, আনুভূমিক তলকে একটা বস্তু হিসাবে ধরে নেই, আর এটা একটা বস্তু যদি বিবেচনা করি, তাহলে যদি বলা হয় এই আনুভূমিক তল একটা বস্তু, মার্কারটি একটা বস্তু, দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকে, অর্থাৎ ফিক্সড থাকে, স্থির থাকে। স্থির থাকার ফলে যে বল সৃষ্টি হবে, ঘর্ষণ বল সৃষ্টি হবে, তা হবে স্থিতি ঘর্ষণ। আবার বলি, দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তাকে বলা হবে স্থিতি ঘর্ষণ বল অথবা স্থিতি ঘর্ষণ। যেমন বললে বলা যাবে যে পা কিংবা জুতোর তলা মাটিতে আটকে থাকে স্থিতি ঘর্ষণের কারণে। আমরা যখন হাঁটি কিংবা দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থিতি ঘর্ষণ কাজ করে। স্থিতি ঘর্ষণ না থাকলে আমরা ভালোভাবে দাঁড়াতে পারতাম না, অর্থাৎ
ধারানোর জন্য একটা ঘর্ষণ কাজ করে। যেমন আমরা ক্রিয়া দেই নিচের দিকে, প্রতিক্রিয়া মাটি আমাদেরকে উপরের দিকে প্রতিক্রিয়া দেয়। ওই প্রতিক্রিয়ার ফলে যে ঘর্ষণ বল সৃষ্টি হয়, স্পর্শতলে যে বল সৃষ্টি হয় সেটা হবে স্থিতি ঘর্ষণ বল অথবা স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কি? গতি ঘর্ষণ দুটি বস্তু একে অপরের সাপেক্ষে, এই বস্তু আনুভূমিক তল অন্য একটি বস্তু, দুটি বস্তু একে অপরের সাপেক্ষে, তাহলে এই বস্তুটা যদি আনুভূমিক তলের সাপেক্ষে গতিশীল হয় বা চলমান থাকে, ফলে যে ঘর্ষণ বল সৃষ্টি হবে, গতির বিপরীত পাশে যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তা হবে গতি ঘর্ষণ। তাহলে কি বললাম? যে একটি বস্তু অন্য একটি বস্তুর সাপেক্ষে যদি চলমান হয়, চলমান বস্তুর বিপরীত পাশে যে বল সৃষ্টি হবে তাই হবে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ। এবার আসো আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ বললে বলা যাবে যে একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে চলে অথবা ঘুরতে ঘুরতে চলে, যেমন একটা বস্তু যদি এভাবে এভাবে যদি থাকে, এভাবে এখানে, তাহলে এই বস্তুটা গতিশীল হবে যদি এই চাকাগুলো ঘূর্ণমান হয়। এই চাকাগুলো ঘূর্ণমান হলে বস্তুটা গতিশীল হবে। তাহলে বলা যাবে যে একটি তলের উপর এভাবে একটা তল যদি বিবেচনা করা হয়, একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে অথবা ঘুরতে ঘুরতে চলে, তাহলে ওই বস্তুটার ফলে যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তাকে বলা হবে আবর্ত ঘর্ষণ। যেমন আবর্ত ঘর্ষণ বললে বলা যাবে যে চাকাযুক্ত সুটকেস সহজে টানা যায় কেন? প্রশ্ন আসতে পারে 2 মার্কের। চাকাযুক্ত সুটকেস কে সহজে টানা যায় কেন? বলতে হবে যে চাকাযুক্ত সুটকেস তলের মাঝে ঘূর্ণনের ফলে বা আবর্তনের ফলে আবর্তন ঘর্ষণ সৃষ্টি করে। আবর্তন ঘর্ষণের ফলে ওই তলে বস্তুটি সহজে গতিশীল হয়, ফলে টানা সহজ। প্রবাহ ঘর্ষণ কি? প্রবাহ ঘর্ষণ বললে বলা যাবে যে কোনো বস্তু যখন তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে, কোনো বস্তু প্যারাশুট যদি আঁকা হয় এরকম ভাবে, তাহলে কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যখন গতিশীল হয়, ওই গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয় বা ঘর্ষণ বল সৃষ্টি হয়, ওই ঘর্ষণ বলটাকে বলা হবে প্রবাহ ঘর্ষণ। তাহলে বলা যাবে যে কোনো বস্তু যখন তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে তখন যে বল সৃষ্টি হয় বা ঘর্ষণ বল সৃষ্টি হয়, ওই ঘর্ষণ বলটাকে বলা হবে প্রবাহ ঘর্ষণ। তাহলে প্রবাহ ঘর্ষণের পরে আমরা বলতে পারি যে ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে বলতে পারি যে একটি আনুভূমিক তলের উপর একটি বস্তু অবস্থান এবং বস্তুটি নির্দিষ্ট ওজনের, এই নির্দিষ্ট ওজন যদি বস্তুটার নির্দিষ্ট ওজন ডব্লিউ হলো ইকুয়াল mg, বস্তুর ওজন, এই বস্তুটাকে এই আনুভূমিক তল কর্তৃক উপরের দিকে যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ওজনকে যদি আমরা ক্রিয়া বিবেচনা করতে পারি, ওজনকে যদি ক্রিয়া বিবেচনা করতে পারি, তাহলে আনুভূমিক তল বস্তুটাকে যে ঊর্ধ্বমুখী ক্রিয়া দিবে, ওই ক্রিয়াটাকে আমরা প্রতিক্রিয়া বিবেচনা করতে পারি। তাহলে
এই বস্তুটার উপরের দিকে যেটা হবে সেটা হবে প্রতিক্রিয়া, নিচের দিকে যেটা হবে ওজন, ডান দিকে যেটা হবে সেটা হবে বাহ্যিক বল, ডান দিকে যেটা হবে সেটা হবে বাহ্যিক বল, তার বিপরীত দিকে যেটা হবে বাম দিকে সেটা হবে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ গুণাঙ্ক বলতে বলা যায় যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বল এর অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। কি বললাম? কোনো বস্তুর ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হবে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বিবেচনা করি তাহলে এভাবে লিখতে পারি যে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ মিউ এস ইকুয়াল এস বাই আর মিউ এফ কে ইকুয়াল এফ কে বাই আর। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক বিবেচনা করা যাবে। তাহলে এখান থেকে আসতে পারে ঘর্ষণ। পরবর্তীতে প্রশ্ন হতে পারে ঘর্ষণ কোণ কি? ঘর্ষণ কোণ ঘর্ষণ কোণ হচ্ছে যে কোন একটা বস্তুর লম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বল এর অনুপাত যদি ঘর্ষণ গুণাঙ্ক হয়, এখান থেকে ঘর্ষণ কোণ আমরা বের করতে পারি এভাবে ঘর্ষণ বল এটা যদি লম্ব প্রতিক্রিয়া হয় আর, এটা যদি হয় এফ, তাহলে এইটা হবে লব্ধি। যদি বলা হয় যে কোন একটি বস্তুর ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া এর লব্ধি হচ্ছে আর প্রাইম, লব্ধি এবং লম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে বলা হবে ঘর্ষণ কোণ। তাহলে কি বলতে পারি? ঘর্ষণ কোণের সংজ্ঞা যদি বলি, অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এবং ঘর্ষণ বল এফ এর লম্ব প্রতিক্রিয়া বল এর সাথে লব্ধি লম্ব প্রতিক্রিয়া বলের সাথে লম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে কোণ সৃষ্টি হবে তা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি বা থিটা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমি যদি এটা আবার বলি, কোন বস্তুর ঘর্ষণ বল এফ এবং লম্ব প্রতিক্রিয়া আর এর লব্ধি প্রতিক্রিয়া বল আর প্রাইম এর সাথে লম্ব প্রতিক্রিয়া আর এর মধ্যবর্তী কোণকে বলা হবে ঘর্ষণ কোণ। এবার আসি স্থিতি কোণ কি? স্থিতি কোণ এবং ঘর্ষণ কোণ প্রায় একই কথা, তবে হেলানো তলের ক্ষেত্রে স্থিতি কোণ ব্যবহার করা হয়। হেলানো তলের ক্ষেত্রে বলা যাবে যে এই তলের উপর এই কোণে বস্তুটা আনত তলে অবস্থানিত আছে, তাহলে স্থিতি কোণ কি বলে বলানো হবে? এই হেলানো তলের উপর রক্ষিত বস্তু যে নতিকোণের জন্য হেলানো তলের উপর রক্ষিত বস্তু যে কোণের জন্য চলতে শুরু করে বা গতিশীল হতে শুরু করে এই কোণকে বলা হবে স্থিতি কোণ। স্থিতি কোণের ক্ষেত্রে আমরা একটু আগে বলতে পেরেছি এফ হচ্ছে ঘর্ষণ বল আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার
লব্ধি বল হচ্ছে আর প্রাইম। তাহলে আর প্রাইম এবং আর এর মধ্যবর্তী কোণকে বলা হবে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ আর স্থিতি কোণ সমান হতে পারে যখন আনুভূমিক তলে যখন বস্তুটা যে কোনো বস্তুটা গতিশীল হয় ওই কোণটাই হবে ঘর্ষণ কোণ। তাহলে আনুভূমিক তলের ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ইকুয়াল ডব্লিউ কস থিটা এবং এফ ইকুয়াল ডব্লিউ সাইন থিটা। আজকে তোমাদের ঘর্ষণ বল নিয়ে যে আলোচনা করা হয়েছে এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আর এই সমীকরণ দ্বারা ঘর্ষণ সংক্রান্ত যত ম্যাথ আছে তা করা যাবে। আর স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল এফ বাই আর দ্বারা গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। তাহলে ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকু। তোমাদের সকলকে ধন্যবাদ।